সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবু মোহাম্মদ ফসিউর, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। এর আগে যত ক্লাস হয়েছে, সামনাসামনি ক্লাস হয়েছে। এবছর বিশেষ এক পরিস্থিতিতে তোমাদের সামনে উপস্থিত থাকতে আমরা পারছি না, বিধায় এই অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে ক্লাসের সুযোগ তৈরি হয়েছে। তো তোমরা যারা এখানে ভর্তি হয়েছো কমার্সে, আমি যতদূর জানি তোমাদের প্রায় বেশিরভাগই বিজ্ঞান বিভাগ থেকে এসে ভর্তি হয়েছো। ফলে তোমাদের কাছে হিসাব বিজ্ঞানের বিষয়টি একটু নতুন ধরনের। তো যাই হোক, তোমাদের মতো এসএসসিতে আমারও বিজ্ঞান ছিল। বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি পাস করেছি। রাজশাহী শহরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই এখান থেকে পড়াশোনা করেছি। এরপরে এখানে তোমাদের সামনে দাঁড়িয়েছে কিছু শেখানোর জন্য। তো হিসাব বিজ্ঞান বিষয়টি একটা প্র্যাকটিক্যাল বিষয়। ইতিমধ্যে তোমরা কিছুটা পরিচিত হয়েছ, কয়েকটি ক্লাস যেহেতু হয়েছে। তো তোমাদের গ্রুপের নাম ব্যবসায় শিক্ষা। এই টপিক থেকেই তোমরা কিন্তু বুঝতে পারো যে এই বিষয়টি কতটা প্র্যাকটিক্যাল। কারণ ব্যবসা বলতেই কেনা বেচা বোঝায়, প্রাথমিক ধারণা। একটা মানুষের সামনে যখনই ব্যবসা শব্দটি আসে, তখন মানুষ স্বাভাবিকভাবে ধরে নেয় যে এখানে কিছু কেনা বেচা থাকে। এবং এই কেনা বেচাটি শুরু করে আমাদের পাড়া মহল্লাতে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে মূল ধারণা এটি যে কেনা এবং বেচা, ক্রয় এবং বিক্রয়। এবং এটি এতটাই প্র্যাকটিক্যাল যে এর চেয়েও বেশি প্র্যাকটিক্যাল আর আছে বলে মনে হয় না। কারণ তুমি যখন বাজারে যাবা, তখন নিজে থেকে বুঝতে পারবে যে এটি কতটা প্র্যাকটিক্যাল। ফলে হিসাব বিজ্ঞান বিষয়টিও অত্যন্ত প্র্যাকটিক্যাল বিষয়, একেবারে ব্যবহারিক বিষয়। তো তোমরা ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তি হয়েছ, এর সাথে সংযুক্ত হয়েছ, বিশেষ করে বিজ্ঞান বিভাগ থেকে নিয়ে এখানে এসে ভর্তি হয়েছ। তো এই বিভাগে অনেক সময় মনে হবে তোমাদের যে এগুলো কি দেখছি। বিশেষ করে আমি যে টপিকটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি, জাবেদা, যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যদিও কিছু কথা এর আগে দু একটা ক্লাসে হয়েছে, তারপরে সেটি নিয়ে আমি আলোচনা করব। কারণ এই বিষয়টি যে প্রথম জাবেদা, যেটি এই বিষয়টি বাংলা শব্দ, কিন্তু একেবারে নতুন ধরনের। যারা এই ব্যবসায় শিক্ষা গ্রুপের সাথে বা কমার্সের পড়াশোনার সাথে সম্পর্কিত না, তাদের কাছে এটা একেবারেই নতুন এক ধরনের শব্দ। তো এই বিষয়টি বুঝতে গেলে কিছু কনসেপশন থাকা লাগে। এবং এটি এমন একটি বিষয় যেটি এখন কেবল তোমরা হিসাব বিজ্ঞানের সাথে পরিচিত হওয়া শুরু করেছ। এবং তোমাদের সামনে যতদিন হিসাব বিজ্ঞান বিষয়টি থাকবে, যতদিন তুমি এটাকে নিয়ে নাড়াচাড়া করবা, অর্থাৎ যতদিন পড়াশোনা করবা, ততদিনই এটি থাকবে। পড়াশোনা শেষ করবা, তখনও এই বিষয়টি থাকবে, জাবেদা বিষয়টি থাকবে। ফলে হিসাব বিজ্ঞানের উপর দখল কার কত বেশি, সেটা ডিপেন্ড করবে এইটার উপরেই। তোমরা পড়াশোনা করো হিসাব বিজ্ঞানের উপরে, পড়াশোনা করে শেষ করে ফেলো। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বেশিরভাগ ছেলেরাই এই বিষয়ের উপর ভালো ফল করে, ভালো রেজাল্ট করে। কিন্তু দুঃখের বিষয় হলো, এটি নিয়ে তাদের যে ভাবনা, এটি নিয়ে তাদের যে একটু গবেষণা, এইটি থাকে না। তার মানে এটি নিয়ে শুধু তার চিন্তা করে পরীক্ষার জন্য, পরীক্ষায় ভালো করবো কেমন করে, সেটার জন্য তাদের সমস্ত প্রচেষ্টা। কিন্তু এটি যেহেতু একেবারে প্র্যাকটিক্যাল বিষয়, ফলে এটি নিয়ে যদি ভালো চর্চা না থাকে এবং এটির ভিতরে যদি কেউ প্রবেশ না করতে পারে, তাহলে বাজারে যেরকম প্র্যাকটিক্যাল বিষয় থাকে, একেবারে ব্যবসা বাণিজ্যের সাথে যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো, এই প্র্যাকটিক্যাল বিষয়ের সাথে যে যত বেশি গভীরে ঢুকতে না পারবে, সে তত বেশি সে ওইটাকে দখল করতে পারবে না। জাবেদা এরকম একটা বিষয় যে সহজ জিনিস মনে হবে এবং করতেও পারবে সবাই, কিন্তু এর ভিতরে ঢোকা সবার জন্য সম্ভব হয়ে ওঠে না। একটা ক্লাসে 100-150 জন স্টুডেন্ট থাকে,
100-150 জনের মধ্যে দেখা যাবে 5-10 জন সর্বোচ্চ এটার গভীরে ঢুকতে পারে, এটা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারে, এবং যারা এইটিকে ভালো করে হৃদয়ঙ্গম করতে পারে তারাই এখান থেকে রিটার্ন পেতে পারে। আমরা দেখি একজন ডাক্তার হয়, কেউ 2-4 মিনিটে 2-4 হাজার টাকা কামাই করে, কেউ বসে থাকে। তো ডাক্তারি পেশাটাই একটি প্র্যাকটিক্যাল পেশা। হিসাব বিজ্ঞানে পড়াশোনা করে, ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করে কেউ যদি এর গভীরে ঢুকতে পারে, কেবল তখনই এই হিসাব বিজ্ঞান তাকে কিছু বেনিফিট দিবে। আর যদি ভিতরে বা গভীরে ঢুকতে না পারে, তাহলে এখান থেকে সে কোনো বেনিফিট পাবে না। পড়াশোনা শেষ করবে, ভালো চাকরি করবে, তারপরেও এই বিষয়ের উপরে দখল নাই, এটা আমরা দেখতে পাই। এবং সেটা তোমাদের মধ্যে যদি এরকম হয়ে থাকে, তাহলে তোমাদের কিন্তু এটি ভোগাবে। এই জন্য আমি আশা করব এই বিষয়টি যদিও মনে হবে সহজ, আবার কারো কাছে মনে হবে একটু বিদঘুটে টাইপের, কারণ একেবারে সম্পূর্ণ নতুন ধরনের। তো এই বিষয়টিকে নিয়ে তোমরা এর গভীরে ঢুকে যদি পড়াশোনা করো, তাহলে তোমাদেরকে এই বিষয়টি বেনিফিট দিবে। কারণ এই জাবেদা বিষয়টি তোমার প্রথমেই বলেছি যে এটি একেবারে তোমার পড়াশোনার শেষ পর্যায়ে পর্যন্ত এটি তোমাকে করতে হবে, এটি বাদ দিলে হিসাব বিজ্ঞান চলবে না। তো এই জাবেদা নিয়ে তোমরা 2-1টি ক্লাস পেয়েছো, এটা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তারপরেও আমি এটি নিয়েই আলোচনা করছি যে এটি নিয়ে অনেক ক্লাস নেওয়া লাগবে, অনেক পড়াশোনা করা লাগবে, এবং সারা জীবনই করা লাগবে। জাবেদা এমন একটি বিষয় যেটি নিয়ে হিসাব বিজ্ঞান যতদিন পড়বা ততদিনই করা লাগবে। ইন্টারমিডিয়েট পাস করার পরে অনার্সে যখন ভর্তি হবা, যারা হিসাব বিজ্ঞানে অনার্স পড়বা তাদের তো সারা জীবনই করা লাগবে। আর যারা অন্য কোনো সাবজেক্টে পড়বা তাদেরও কমপক্ষে ফার্স্ট ইয়ার করা লাগবে, এবং সেখানে প্রত্যেক ক্ষেত্রেই জাবেদা থাকবেই। অ্যাকাউন্টিং মানে সেখানে জাবেদা থাকবে, এই জন্য এটি আমাদের ভালো করে বুঝতে হবে। তো এবার একটু এর মধ্যে আসি। তো এই জাবেদার বিষয়টি আমাদের বুঝতে গেলে আমাদের হিসাব বিজ্ঞানের কত কিছু কনসেপ্ট আছে, হিসাব বিজ্ঞানের কতগুলো নীতি আছে, তার মধ্যে 3টি নীতি আমাদের এখানে জানা খুব বেশি জরুরি। অ্যাকাউন্টিং কনসেপ্ট, হিসাব বিজ্ঞানের ধারণা, এইটি সবগুলো হিসাব বিজ্ঞানের ধারণা অনেকগুলো আছে। এটি হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের নীতি, এটিকে আমরা অ্যাকাউন্টিং কনসেপ্ট বা হিসাব বিজ্ঞানের ধারণা, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা হিসাব বিজ্ঞানের নীতি, এই বিষয় বলতে পারি আমরা। তো এই হিসাব বিজ্ঞানের ধারণা বা হিসাব বিজ্ঞানের নীতি অনেকগুলো আছে, তার মধ্য থেকে আমি 3টি এখানে আলোচনা করব, কারণ এই 3টি কনসেপ্ট বা এই 3টি ধারণা আমাদের জাবেদা করার জন্য খুব বেশি জরুরি। যদি এই 3টি ধারণা সম্পর্কে আমাদের বা এই 3টি নীতি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে জাবেদা আমরা পরিষ্কার করে স্বচ্ছ করে করা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আমরা এই 3টি নীতি বা এই 3টি কনসেপ্ট নিয়ে আমরা আগে আলোচনা করব, তারপরে আমরা জাবেদার বিষয়টি আলোচনা করব। 1 নম্বর হচ্ছে এনটিটি কনসেপ্ট। বা এটাকে বলা যেতে পারে সত্তার ধারণা। অনেক সময় এটাকে সেপারেট এন্টিটি কনসেপ্ট বলা হয়। মানে পৃথক সত্তার ধারণা। একই জিনিস, এন্টিটি কনসেপ্ট বা সত্তার ধারণা
সেপারেট এন্টিটি কনসেপ্ট বা পৃথক সত্তার ধারণা। এই বিষয়টি সম্পর্কে আমাদের প্রথম বুঝতে হবে, জাবেদা করার আগে, হিসাব বিজ্ঞানে একেবারে প্রবেশ করার আগে এটি আমাদের প্রথম বুঝতে হবে। এন্টিটি কনসেপ্ট বা সত্তার ধারণা, সেপারেট এন্টিটি কনসেপ্ট বা পৃথক সত্তার ধারণা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে সারা জীবন। অ্যাকাউন্টিং যতদিন অ্যাকাউন্টিং এর সাথে তোমাদের সম্পর্ক থাকবে ততদিন এই বিষয়টি তোমাদের ধারণ করতে হবে মনে প্রাণে, এর মাথায় থাকা লাগবে। এটা একটু আলোচনা করব। সেপারেট এন্টিটি কনসেপ্ট। এন্টিটি সত্তা। সত্তা বলতে আমি আমাকে নিজেকে বুঝবো, আমি একটি সত্তা, তুমি তোমার নিজেকে বুঝো তুমি একটি সত্তা। তো এটা হচ্ছে পৃথক সত্তা। দুটো সত্তা, একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আর এটা হচ্ছে মালিক। এই দুটো সত্তার কথা বলেছি। সেপারেট এন্টিটি, পৃথক দুটি সত্তা। সেই সত্তা দুটো কি? একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, একটা হচ্ছে মালিক। এখন আমরা যে হিসাব বিজ্ঞান শিখছি বা শেখাচ্ছি বা করব, বড় বড় প্রতিষ্ঠানে আমরা যখন হিসাব বিজ্ঞান আমরা যখন করবো, অ্যাকাউন্টিং করবো, অ্যাকাউন্টিং এর প্রসিডিওর গুলো আমরা যখন করব, তাহলে আমরা কি? আমরা তৃতীয় পক্ষ, আমাদেরকে মনে করতে হবে যে আমরা কোনো কর্মচারী বা কর্মকর্তা। আমি যে অঙ্কগুলো করব, আমি যে জাবেদারি করব, আমি কি মালিক? আমি কি ব্যবসা প্রতিষ্ঠান? নাহলে কে? এটা করার সময় আমাকে মনে রাখতে হবে যে আমি হলাম কর্মচারী। প্রতিষ্ঠানের পক্ষে আমরা কাজ করব, মালিকের পক্ষে না। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ আমরা করব, আমরা কে? মালিক না, কিন্তু আমরা হলাম কর্মচারী। এই যে পৃথক সত্তা, ব্যবসা প্রতিষ্ঠান একটা, মালিক একটা, এই দুটো সত্তা আলাদা, পৃথক সত্তা, সেপারেট এন্টিটি। এই একটা কনসেপ্ট, এই একটা নীতি, হিসাব বিজ্ঞানের এটা একটা নীতি। এটা মনে রাখা লাগবে, তা না হলে প্যাঁচ বাঁধবে, জাবেদা করার সময় প্যাঁচ বাঁধবে। ব্যবসা প্রতিষ্ঠান একটা সত্তা, মালিক একটি সত্তা, এই দুটি পৃথক সত্তা, সম্পূর্ণ আলাদা সত্তা। আমি এবং তুমি দুজন যেরকম আলাদা সত্তা, আমাদের সাথে উভয়ের সাথে যেরকম লেনদেন হতে পারে, যেরকম কাজ কারবার হতে পারে, ঠিক একইভাবে মালিক একজন মানুষ যদি আমরা মনে করি, তাহলে সেই মানুষ একটি পৃথক সত্তা। ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু মানুষ না, কিন্তু মনে করতে হবে সেও একজন মানুষ, সে একজন মানুষের মতো। মালিক একজন মানুষ, তার সাথে যেরকম বিভিন্ন রকমের ট্রানজেকশন করা যেতে পারে, ঠিক ব্যবসা প্রতিষ্ঠান একজন পৃথক মানুষের মতো, এবং তার সাথেও মালিক লেনদেন করতে পারবে, ট্রানজেকশন করতে পারবে, কাজ কারবার করতে পারবে। কর্মচারী কাজ কারবার, লেনদেন, ট্রানজেকশন করতে পারবে। অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান তারাও এর সাথে কাজ কারবার করতে পারবে। তাহলে আমরা এখান থেকে এই যে সেপারেট এন্টিটি কনসেপ্ট বা এন্টিটি কনসেপ্ট বা পৃথক সত্তার ধারণা বা সত্তার ধারণা, যেটি আমি বলতে চাচ্ছিলাম, এই সত্তার ধারণা থেকে আমরা বুঝতে পারলাম কি এই দুটি সত্তা হচ্ছে, একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, এটা হচ্ছে মালিক। এই দুটো সত্তা সম্পূর্ণ আলাদা মনে করতে হবে। এবং আমরা যে এখন জাবেদা শিখছি বা শিখবো বা হিসাব বিজ্ঞান করছি বা করবো সারা জীবন, এইটি মালিকের পক্ষে না, ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে। আমরা কর্মচারী বা কর্মকর্তা যেটাই বলি, আমরা সেই হিসাবে এই কাজগুলো করব বা শিখবো। এই একটা হলো কনসেপ্ট, এটি হলো সেপারেট এন্টিটি কনসেপ্ট বা পৃথক সত্তার ধারণা, এই একটি নীতি। এরপরে 2 নম্বর যেটি আমরা শিখব, সেটি হচ্ছে পিরিয়ডিসিটি। হিসাব কালের ধারণা। পিরিয়ডিসিটি বা হিসাব কালের ধারণা। তোমরা জানো যে পিরিয়ড মানে হলো কাল। তোমরা স্কুলে যখন পড়াশোনা করেছো, একটা ক্লাসকে একটা পিরিয়ড বলতা। তার মানে কি? ওই পিরিয়ড মানে একটা নির্দিষ্ট সময়কাল। তো পিরিয়ডিসিটি বা হিসাব কালের ধারণা হচ্ছে এরকম যে এখানে মূলত এই ধারণায় বা এই কনসেপ্টে বা এই নীতিতে হিসাব কাল সম্পর্কিত বিষয়, এই একটা টার্ম আছে,
এটাকে বলা হয় অ্যাকাউন্টিং পিরিয়ড। হিসাবকাল, হিসাবকাল, অ্যাকাউন্টিং পিরিয়ড, এইটিকে ব্যাখ্যা করা হয়েছে এই কনসেপ্টের মধ্যে, পিরিয়ডিসিটি কনসেপ্টের মধ্যে, হিসাবকালের ধারণার মধ্যে হিসাবকাল এই টার্ম, অ্যাকাউন্টিং পিরিয়ড এই ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিও যদি তোমার ক্লিয়ার ধারণা না থাকে জাবেদা করতে পারবা না। জাবেদা ডেবিট ক্রেডিটের নির্ণয় নিয়ম, জাবেদা তোমরা করবা, করে ফেলে দিতে পারবা, ভালো নম্বর পেয়ে যাবা, কিন্তু এইটি সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি না থাকে তাহলে ওই জাবেদার গভীরে ঢুকতে পারবা না, সম্ভবই না কোনোভাবে। এই জন্য এটার ধারণা আমাদের পরিষ্কার থাকা লাগবে। তাহলে এই কনসেপ্টের মধ্যে কি বিষয় আছে? হিসাবকাল বা অ্যাকাউন্টিং পিরিয়ড। অ্যাকাউন্টিং পিরিয়ড জিনিসটা কি? তাহলে প্রথমে আমি বললাম যে এই পিরিয়ড তোমরা স্কুলে পড়েছো, একটা নির্দিষ্ট সময়, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এভাবে তোমরা পেয়েছো ধারণাটি। তো এই হিসাবকালেও একটা পিরিয়ড থাকবে, একটা নির্দিষ্ট পিরিয়ড থাকবে। তবে এই নির্দিষ্ট পিরিয়ড কিন্তু স্কুলের ওই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস যেরকম 40 মিনিট করে আছে বা 45 মিনিট করে আছে বা 1 ঘন্টা করে আছে, ওইরকম নির্দিষ্ট না। সাধারণত 1 বছর হতে পারে, তবে এটি 6 মাসও হয়, 2 বছরও হয়, 1.5 বছর হতে পারে, 3 মাস হতে পারে। এটা সেই প্রতিষ্ঠানের তার প্রয়োজন, তার চাহিদা, তাদের ইচ্ছা পছন্দ অনুযায়ী এটা হয়। তবে নর্মালি 1 বছর হয় হিসাবকাল, সাধারণত 1 বছর হয়। অনেকের মধ্যে তোমাদের পড়াশোনা শেষ করে হয়ে যাওয়ার পরেও হিসাবকাল জিজ্ঞেস করলে তাদের মধ্যে ধারণা থাকে 1 বছর, কিন্তু অনেক প্রতিষ্ঠান হতে পারে এরকম যে তাদের হিসাবকাল 6 মাস হতে পারে, তাদের ইচ্ছা মতো হতে পারে। তো যাই হোক, হিসাবকাল হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ড, সেটা হতে পারে 6 মাস বা 1 বছর বা অন্য যে কোনো মেয়াদের হতে পারে। এখন তাহলে এটা কেমনে বুঝবো স্টার্টিং ফিনিশিংটা কি? হিসাবকাল হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ড, যে নির্দিষ্ট পিরিয়ড পরপর কারবার প্রতিষ্ঠানের ফলাফল নির্ণয় করে এবং আর্থিক অবস্থা প্রকাশ করে। এই দুটো খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ফলাফল, আর্থিক ফলাফল আর কি, আর হচ্ছে আর্থিক অবস্থা। এই দুটো জিনিস প্রকাশ করবে। হিসাবকাল একটা নির্দিষ্ট পিরিয়ড, সেটা 6 মাস, 1 বছর, যা অন্য যে কোনো মেয়াদে হতে পারে। সেই নির্দিষ্ট মেয়াদ অন্তে এই দুটো জিনিস প্রকাশ করে, একটা হচ্ছে আর্থিক ফলাফল, একটা হচ্ছে আর্থিক অবস্থা। আমরা যেহেতু তোমাদের হিসাব বিজ্ঞানে এখন বিস্তারিত আলোচনা হয়নি, আমি সহজে এই কথাটা বলবো যে আর্থিক ফলাফল বলতে লাভ লোকসান সম্পর্কে আমাদের ধারণা আছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, 10 বছর 12 বছর বাচ্চা অনেকে বাদাম বিক্রি করে। তো এই যারা বাদাম বিক্রি করে এরা কিন্তু সকালবেলা বাদাম কিনে নিয়ে আসে। তো বাদাম কিনে নিয়ে এসে মনে করো 5 কেজি ভাজে, ভাজার পরে বিক্রি করে। 5 কেজি মনে করে 100 টাকা কেজি কিনে নিয়ে আসলো, বিক্রি করছে 200 টাকা কেজি। 200 টাকা কেজি বিক্রি করলো, সারাদিন বেচাকেনা করলো। বেচাকেনা করার পরে বিকালে দেখে যে কত টাকার বিক্রি করলাম। ও কিন্তু ছোট বাচ্চা, 10 বছর 12 বছরের বাচ্চা। 500 টাকার বাদাম কিনে নিয়ে আসে, বিক্রি করলো মনে করো 1000 টাকায়। ও এবং ওকে দেখে, যদি বুদ্ধি যদি ভালো থাকে, ও দেখে যে আমি 500 টাকার বাদাম কিনে নিয়ে আসলাম, আমার খরচাপাতি আর কত কি হলো। হতে পারে সে নাস্তা করেছে বা রিক্সা ভাড়া লেগেছে বা অন্য কোনো খরচ হয়েছে, ছোটখাটো লবণ কিনেছে বা অন্য কিছু কিনেছে, দেখা যাবে সেখানে আরো 100 টাকা খরচ হয়েছে তার। তাহলে 500 সাথে 100 যোগ দিলে 600, বিক্রি করেছে 1000 টাকা। অটোমেটিক্যালি সে ক্যালকুলেশন করে বের করে ফেলছে, আমি 500 টাকায় বাদাম, কাঁচা বাদাম কিনেছি, ভাজা টাজা, আগুন টাগুন বা এই লবণ টবণ এগুলো দিয়ে আমার 800 টাকা খরচ হয়েছে। ফলে 600 টাকা আমার খরচ, 1000 টাকা থেকে 600 টাকা বিয়োগ করলে আমার 400 টাকা লাভ হয়েছে। যে মেধাবী সে যদি কিছু খরচ করতে চায় ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে ওই যে 400 টাকা তার এক্সট্রা আসছে, ওই 400 টাকা থেকে সে ব্যয় করবে। এইটাই তার প্রফিট বা লাভ। এটা ওরা বোঝে, ছোট বাচ্চারা বোঝে। এবং যে বাচ্চা ওই 400 টাকা থেকে খরচ করবে, মনে করো পরিবারের জন্য, তার নিজের জন্য, তার মায়ের জন্য, বোনের জন্য 200 টাকা খরচ করলো, তাহলে 200 টাকা কিন্তু এক্সট্রা থেকে গেল। এই 200 টাকা কিন্তু আর 500 টাকার সাথে যোগ হয়ে 700 টাকা হয়ে গেল। পরবর্তী দিনে সে কিন্তু আবার 500 টাকা বাদাম কিনতে পারবে বা 700 টাকা বাদাম কিনতে পারবে,
এভাবে কিন্তু তার আস্তে 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 প্রফিট যদি হতে থাকে, মুনাফা যদি হতে থাকে, আস্তে আস্তে তার মূল টাকা আস্তে আস্তে বাড়তে থাকে। এভাবে ব্যবসার অগ্রগতি হয়। তো এই যে সারাদিন পরে সে লাভ লোকসান কষে ফেললো, এই যে লাভ লোকসান কষে বলে ফেললো যে আমার সারাদিনে ব্যবসা করে লাভ হয়েছে 400 টাকা, এটাই হচ্ছে আর্থিক ফলাফল। অথবা এমন যদি হয় 500 টাকার বাদাম কিনেছে, সারাদিন ড্যাম গেছে, বৃষ্টিতে ভিজে গেছে, বাদাম নষ্ট হয়ে গেছে, 500 টাকার বাদাম কিনে 200 টাকায় বিক্রি করেছে, আর নষ্ট বাদামটুকু আর 100 টাকা বিক্রি করেছে, সব সুদ্ধা 300 টাকায় বিক্রি করেছে। সে দেখে ফেলবে আর 100 টাকা খরচ হয়েছে, তাহলে 400 টাকা তার খরচের খাতায় গেল। 500 টাকার মাল কিনে 400 টাকা 600 টাকা, 100 টাকা খরচ হলো 600 টাকা, আর 300 টাকার মাল বিক্রি করলো, আরো 100 টাকা বিক্রি, 400 টাকা বিক্রি করলো, তাহলে তার 200 টাকা লস হলো। এই যে সারা বছর সারা দিন পরে এসে একটা ক্যালকুলেশন করে ফেললো যে আমার লস হলো 200 টাকা বা লাভ হলো 400 টাকা, এই যে ক্যালকুলেশনটা করে ফেললো, করার পরে সে সারাদিন শেষে বলতে পারলো যে আমার এই অবস্থা। এই যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে আর্থিক ফলাফল। অর্থাৎ তার ব্যবসায় লাভ হলো না লোকসান হলো, এটাই। তো এটা করা হয় ব্যবসা বড় বড় প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট সময় পর করে, ওরা তো আর সারাদিন পর করে না, নর্মালি এক বছর পর করে। তো এই যে 1 বছর পর এই কাজটা সে করলো, এটা হচ্ছে তার এই হিসাবকাল। আবার আর্থিক অবস্থা প্রকাশ করে, মানে বড় বড় প্রতিষ্ঠান যারা, এ সমস্ত প্রতিষ্ঠানের তারা এরকম বাদাম বিক্রি করার মতো 5 কেজি বাদাম নিয়ে এসে বিক্রি করে না, ওরা অনেক বড় বড় ব্যবসা করে, সেখানে ওই হিসাবকাল শেষে অনেক অবশিষ্টাংশ থেকে যায়। এগুলো সব ক্যালকুলেশন করে ওরা সম্পদ কত আছে, দায়দানা কত আছে, সম্পদ আমরা স্বাভাবিক সেন্স আমরা যেটুকু বুঝি আমরা সেটুকুই বুঝি আপাতত, আমরা পরে ব্যাখ্যা বিশ্লেষণে যাব। সম্পদ বলতে আমরা যতটুকু বুঝি এখন আপাতত সাধারণ সেন্সে সেটুকুই বুঝি। তো সারা বছর শেষে তার সম্পদ কি পরিমাণ আছে, দায়দানা কি, দায়দানা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে, ক্লিয়ার করে আমরা অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড ধারণাগুলি আমরা আলোচনা করব। তো সম্পদ সম্পর্কে যে ধারণা, সেই ধারণা অনুযায়ী একটা কারবার প্রতিষ্ঠান তার সম্পদ কি পরিমাণ আছে সেগুলো ক্যালকুলেশন করে বের করে, তার দায়দানা কতটুকু আছে সেগুলো ক্যালকুলেশন করে বের করে এবং এটা প্রকাশ করে, সেটাই হচ্ছে আর্থিক অবস্থা প্রকাশ করে। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে একটা কারবার প্রতিষ্ঠান তার আর্থিক ফলাফল প্রকাশ করছে, মানে লাভ লোকসান বের করছে, তারপরে আর্থিক অবস্থা প্রকাশ করছে, মানে সম্পদ এবং দায়, এটা দায়ের অবস্থা কি বা সম্পদের কি অবস্থা আছে এইটি প্রকাশ করছে। এই যে নির্দিষ্ট সময় পর পর এই কাজটি করছে, সেই নির্দিষ্ট সময়টুকুর নামই হচ্ছে হিসাব কাল। তোমরা যখন অঙ্ক করবা তখন অঙ্ক করার সময় দেখা যাবে কখনো হিসাব কাল আছে 3 মাস, কখনো 2 মাস, কখনো 6 মাস, কখনো 1 বছর। এই যে 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, এই যে হিসাব কালের উপর ভ্যারি করে কিন্তু অঙ্ক জাবেদা থেকে আরো যে সমস্ত অঙ্কগুলো আছে এগুলোর পার্থক্য ঘটবে। এই জন্য আমাদের এই বিষয়টি আমাদের বোঝার খুব জরুরি ছিল যে হিসাব কালের ধারণা। তাহলে আমি আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে হিসাব কাল হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট সময় পর পর কারবার প্রতিষ্ঠান তার আর্থিক ফলাফল প্রকাশ করে, অর্থাৎ লাভ লোকসান তৈরি করে, এবং যে নির্দিষ্ট সময় পর পর কারবার প্রতিষ্ঠান তার সম্পদ এবং দায়ের তালিকা প্রকাশ করে, সেই নির্দিষ্ট সময়টুকুর নাম হচ্ছে হিসাব কাল। এইটিও জাবেদা করার আগেই আমাদের ধারণা থাকা খুব জরুরি। ধারণা নাই, অ্যাকাউন্টিং পড়াশোনা শেষ, এরকম করা যাবে না। তাহলে পরে এটার ব্যাপারে আমার ধারণা থাকে। প্রথমেটা আমি বলেছি একটা হচ্ছে সেপারেট এন্টিটি বা এন্টিটি কনসেপ্ট, আর একটি হচ্ছে পিরিয়ডিসিটি বা অ্যাকাউন্টিং পিরিয়ড। পিরিয়ডিসিটি কনসেপ্ট বা হিসাবকালের ধারণা, অথবা অ্যাকাউন্টিং পিরিয়ড বা হিসাবকাল, এই দুটো আমরা আলোচনা করলাম। এই দুটো বিষয় সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার থাকা দরকার। আর একটি বিষয় আমি আলোচনা করব, এটা হচ্ছে ডুয়াল অ্যাসপেক্ট। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট 3 নম্বর, দ্বৈত সত্তার ধারণা। দ্বৈত সত্তার ধারণা, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, দ্বৈত সত্তার ধারণা, এটি সম্পর্কে আমাদের ধারণা থাকা জরুরি। তো এই যে দ্বৈত সত্তা, ডুয়াল অ্যাসপেক্ট, দুইটি রূপ, দুইটি সত্তা, এইটি ধারণা পাওয়ার আগে একটি ধারণা আমাদের দরকার, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন। এটি সম্পর্কে ধারণা তোমরা পেয়েছো আমি মনে করছি।
লেনদেন, এইটি ট্রানজেকশন। এই ট্রানজেকশন সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো, কারণ দু একটি ক্লাস হয়েছে। ট্রানজেকশনটা কি জিনিস যদিও তোমরা ধারণা পেয়েছো, তারপরেও আমি সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে যে অর্থের কাঠিতে পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান, মানে আমি এন্টিটি কনসেপ্টের মধ্যে বা সেপারেট এন্টিটি কনসেপ্টের মধ্যে যে দুটি সত্তাকে নিয়ে এসেছি, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে কারবারের। আমরা সেখানে বলেছি যে আমরা যে জাবেদাগুলো করব বা অ্যাকাউন্টিং এ যতগুলো জিনিস করব সবগুলোই আমরা কারবারের পক্ষ থেকে করব, ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে করব। তো এই যে লেনদেন বা নেওয়া দেওয়া, এটি যদিও তোমরা জেনেছো আশা করছি, তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে এই যে লেনদেন নেওয়া দেওয়াটা হবে কারবারের সাথে। কারবারের সাথে অন্য কোনো পক্ষে যদি এই লেনদেন হয়, মানে নেওয়া দেওয়া হয়, এবং সেটা যদি আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য হয়, অর্থাৎ অর্থ দ্বারা মাপা যায়। অর্থ দ্বারা মাপা যায় মানে অর্থ দ্বারা দাম ঠিক করা যাবে, এটার দাম 5 টাকা, 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা, এরকম কোনো আদান প্রদান যদি হয়, অর্থাৎ কারবার কোনো জিনিস নেয় এবং কারবার কোনো জিনিস কাউকে দেয়, যে জিনিস দিল এবং যে জিনিস নিল, এই নেয়া দেওয়ার জিনিসটা যদি অর্থ দ্বারা মূল্যায়ন করা যায়, তখন সেইটাকে বলা হবে লেনদেন। এই ট্রানজেকশন, এই লেনদেনের ভিত্তিতে আমরা ডুয়াল অ্যাসপেক্ট আলোচনা করব, যে দুই দ্বৈত সত্তার ধারণায় যে দুটি পক্ষ থাকবে। এই লেনদেনের কয়টি পক্ষ থাকবে? দুইটি পক্ষ থাকবে। এই দুটি পক্ষই হলো এই দ্বৈত সত্তা, এবং এই দুটি পক্ষর দুটি নাম আছে। তোমরা ইতোমধ্যে আমি শুনেছো বা জেনেছো, কিছু পড়াশোনা করেছো আমি জানি। এই দুটি সত্তার দুইটি নাম আছে, একটা হচ্ছে ডেবিট, আরটা হচ্ছে ক্রেডিট। এই দুটি, এই দ্বৈত সত্তার কথা যে বলা হচ্ছে, একটা হচ্ছে ডেবিট সত্তা, একটা হচ্ছে ক্রেডিট সত্তা। সেপারেট এন্টিটি কনসেপ্টের যে এন্টিটির কথা বলেছি, যে সত্তার কথা বলেছি, ওখানে ছিল কিন্তু এক পক্ষ হলো মালিক, আরটা হচ্ছে কারবার প্রতিষ্ঠান। সেপারেট, দুটো পৃথক সত্তা মনে করতে হবে। আর এখানে দ্বৈত সত্তার ধারণা যেটি, সেটি কিন্তু ট্রানজেকশনের, লেনদেনের, এবং সেই লেনদেনের দুইটি পক্ষ, দুটি সত্তা হলো ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ, দুটি পক্ষ। একটা ট্রানজেকশনে সবসময় যেন দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ হবে ডেবিট, অন্য পক্ষ হবে ক্রেডিট, এবং একটি পক্ষকে ঠিক যত টাকা দ্বারা ডেবিট করা হবে, অন্য পক্ষকে ঠিক তত টাকা দ্বারাই ক্রেডিট করা হবে। এই যে ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ এবং সমপরিমাণ, এটি যদি 500 টাকা হয়, এটি হবে 500। এটি যদি 1000 হয়, এটিও হবে 1000। সব সময়ের জন্য প্রতিটি লেনদেনের ডেবিটের সমপরিমাণ ক্রেডিট হবে। দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ হলো ডেবিট পক্ষ, অন্য পক্ষ হলো ক্রেডিট পক্ষ, এবং ডেবিট পক্ষ যদি 500 হয়, ক্রেডিট পক্ষ 500 হবে। ডেবিট পক্ষ যদি 1000 হয়, ক্রেডিট পক্ষ 1000 হবে। এই যে প্রতিটি লেনদেনের দুটি সত্তা আছে, দুটি পক্ষ আছে, এইটি হচ্ছে দ্বৈত সত্তার ধারণা। হিসাব বিজ্ঞানের যে ধারণাগুলি আছে, যে প্রিন্সিপালস, যে নীতিগুলি আছে, এই নীতিগুলোর থেকে আমি 3টা আলোচনা করলাম। এই কারণে এই 3টা বিষয় জাবেদার ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা সবসময় যেন তোমাদের মনে রাখতে হবে। যে একটি হচ্ছে এন্টিটি কনসেপ্ট বা সেপারেট এন্টিটি কনসেপ্ট, সত্তার ধারণা, পৃথক সত্তার ধারণা। সেখানে আমি বলেছি যে মালিক পক্ষ আলাদা এবং কারবার প্রতিষ্ঠান আলাদা। আমরা যে অঙ্কগুলো করবো, জাবেদাগুলো করব, সেগুলো তাদের পক্ষে, কারবার প্রতিষ্ঠানের পক্ষে আমি কাজগুলো করব। এন্টিটি কনসেপ্টে একটা বলেছি যে পিরিয়ডিসিটি কনসেপ্ট বা হিসাবকালের ধারণা। সেখানে হিসাবকালের নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট সময় পর পর কারবার প্রতিষ্ঠান তার লাভ লোকসান বের করে বা আর্থিক অবস্থা প্রকাশ করে। এবং ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, যেখানে আমি বলেছি দুইটি অ্যাসপেক্ট, দুটি রূপ, দুটি সত্তা হচ্ছে, একটা ডেবিট পক্ষ, একটা হলো ক্রেডিট পক্ষ, যেটি হবে লেনদেন থেকে। লেনদেনের দুটি পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা হবে ক্রেডিট পক্ষ। এই বিষয়গুলি জানা আমাদের খুব প্রয়োজন ছিল। আর এরপরে জাবেদা করার জন্য আমাদের যে জিনিসটার প্রয়োজন, সেটা হচ্ছে হিসাব।
এই জিনিসটা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা লাগবে এবং এর জন্য সময় ব্যয় করা লাগবে। হিসাব, ডুয়াল আসপেক্ট কনসেপ্টে আমরা যেরকম দেখলাম, দ্বৈত সত্তার ধারণায় আমরা যেরকম দেখলাম যে একটা পক্ষ ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ, এই যে পক্ষগুলোকে কতগুলো হিসাব নামে অভিহিত করা হয়। এই পক্ষগুলো হাজার হাজার পক্ষ হতে পারে। একটা ট্রানজেকশন বা লেনদেনে দুটি পক্ষ, এক পক্ষ ডেবিট 500 টাকা, অন্য পক্ষ ক্রেডিট। তোমরা তো মনে করতে পারো ডেবিট ক্রেডিট কি জিনিস। আমি কিন্তু ডেবিট ক্রেডিট লেখার সময়, ডেবিট আর ক্রেডিট লেখার সময় এরকম এরকম লিখেছি। তার মানে এটা বাম দিক, আর এটা আমার দিক। আমি যখন লিখছি এখান থেকে, তখন আমার এটা হলো বাম দিক, এটা হলো ডান দিক। তো এই যে দুটো পক্ষ, দ্বৈত সত্তার দুটি পক্ষ, ডুয়াল অ্যাসপেক্টের দুটি অ্যাসপেক্ট, দুটি পক্ষ, ডেবিট আর ক্রেডিট বলেছি। একটা হলো ডেবিট দিকে লিখা মানে বাম দিকে লিখা, অন্য কিছুই না। ক্রেডিট দিকে লিখা মানে ডান দিকে লিখা। এই দুটো পক্ষ, ডেবিট আর ক্রেডিট বারবার আসতে থাকবে। কিন্তু ডেবিট ক্রেডিট দুটো জিনিস কি, এটা কিন্তু অনেকেই বুঝতে চায় না, শুনলেও এক কান দিয়ে শোনা এক কান দিয়ে বের করে দেয়। ডেবিট অন্য কিছুই না, এই যে লেনদেনের দুটি পক্ষ আছে, একটি পক্ষকে ডেবিট দিকে লিখা মানে বাম দিকে লিখা, ক্রেডিট আর একটি পক্ষ যেটি হলো ডান দিকে লিখা, অন্য কিছু না। তো এই যে একটি লেনদেনের দুটি পক্ষ, এখন তোমাকে আমি যদি বলি যে 5টি লেনদেন, তাহলে পক্ষ কয়টি? 5 দুগুণে 10টা। নর্মালি ব্যতিক্রম আছে, 10টা লেনদেন পক্ষ কয়টা? স্বাভাবিক হলো 20টা। 1 লক্ষ লেনদেন পক্ষ কয়টা? 2 লক্ষ। 2 লক্ষ লেনদেন পক্ষ কয়টা? 4 লক্ষ। তার মানে একটা লেনদেনের দুটি পক্ষ, সেই হিসাবে যতটি লেনদেন হবে তাকে 2 দিয়ে গুণ দিয়ে পক্ষ বের করা যাবে। এই যে পক্ষগুলা, এই পক্ষগুলাকে এক একটা আমরা হিসাব নামে অভিহিত করব। হিসাবের ক্লাসিফিকেশন বা হিসাবের সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ অন্য ক্লাসে অন্য সময় ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করা যাবে। কিন্তু এইখানে একটা ধারণা আমাদের থাকা দরকার যে এই যে পক্ষগুলো আমরা লিখবো, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ, দ্বৈত সত্তার নীতি অনুযায়ী দ্বৈত সত্তার দুটি পক্ষ, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ, এই যে পক্ষগুলো লিখবো, এই পক্ষগুলো কোথা থেকে আসবে? যাবে যখন আমরা করব, তখন এই পক্ষগুলোকে আমরা এক একটাকে হিসাব নামে অভিহিত করব, যেটা আমি লিখেছি। এই হিসাবগুলো, এই যে পক্ষগুলো বের হবে, যদি 1 লক্ষ লেনদেন হয়, 2 লক্ষ পক্ষ হবে, এই 2 লক্ষ হিসাব হবে। এই হিসাবগুলোকে আমরা মোটামুটি 6টা গ্রুপে বিভক্ত করে ফেলতে পারবো। একটা হচ্ছে সম্পদ, এটা হলো খরচ, এটা হচ্ছে উত্তোলন, এটা হচ্ছে মূলধন, এটা হলো দায়, এটা হচ্ছে আয়। এই 6টা, সম্পদ, খরচ, উত্তোলন, মূলধন, দায়, আয়। এই 6টা, এই যে লেনদেন যদি 1 লক্ষ হয়, এই 1 লক্ষ লেনদেনকে আমরা 2 লক্ষ পক্ষতে ভাগ করে ফেলবো। এই 2 লক্ষ পক্ষকে আমরা এই 6টা গ্রুপে নিয়ে আসবো। বা 10টা লেনদেন হলো, 20টা পক্ষ আসলো, এই 20টা পক্ষকে আমরা এই 6টা গ্রুপে নিয়ে আসবো। অর্থাৎ যতগুলো লেনদেনই হোক না কেন এবং সেই লেনদেন থেকে যতগুলো হিসাব আসুক না কেন, এই হিসাবগুলো সবগুলো হিসাবই আমরা এই 6টা গ্রুপের মধ্যে নিয়ে আসবো। জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয় বা জাবেদা করা, এগুলো করে ফেলতে পারবা, এখনই অনেকে করে ফেলতে পারবা। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে পরে প্রথমেই আমি যে কথাটি বলেছি, পড়াশোনা করে, সম্পূর্ণ পড়াশোনা করে শেষ, জাবেদার হাফেজ হয়ে গেছো, কিন্তু কনসেপশন ক্লিয়ার থাকবে না। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা ক্লিয়ার করতে হবে। ডেবিট ক্রেডিট সম্পর্কে আলোচনা করলাম। এখন যে বিষয়টি, সেটি হচ্ছে এই বিষয়গুলা। এই ডেবিট ক্রেডিটের যে পক্ষগুলা, একটা পক্ষ হলো সম্পদ, একটা পক্ষ খরচ, একটা উত্তোলন, একটা মূলধন, একটা দায়, একটা আয়, এই পক্ষগুলা। এখন এগুলো, এই হিসাবগুলোর মধ্যে কোনটি সম্পদ, কোনটি খরচ, কোনটি উত্তোলন, কোনটি মূলধন, কোনটি দায়, কোনটি আয়, এগুলো চেনা অত্যন্ত জরুরি। জাবেদায় প্রবেশ করার পূর্বেই তোমরা হয়তো অনেকে জাবেদা করে ফেলেছো। যদি এটা সামনাসামনি ক্লাস হতো তাহলে আবার আমার জন্য সহজ হতো, কারণ এই যে বিষয়গুলো যেগুলো আমি আলোচনা করেছি, আমি প্রত্যেকের কাছ থেকে এটাকে বের করে নিতাম যে তারা এটা মাথার মধ্যে ঢুকালো কিনা। কারণ এগুলো যদি মাথার মধ্যে না ঢুকাই, তাহলে পরে তাদের পড়াশোনার মধ্যে গ্যাপ থেকে যায় এই বিষয়টা। এই জন্য এখন এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা থাকা খুব দরকার। প্রথমেই দেখো এই বিষয়টা যে সম্পদ আর খরচ, এই দুটো জিনিস
আমরা কোনো জিনিস যখন কিনি তার জন্য কিন্তু টাকা চলে যায়। এই কলমটা কেনা হয়েছে, টাকা কিন্তু দিতে হয়েছে। আবার আমার মাথার উপর ফ্যান ঘুরছে, ফ্যানটিও কেনা হয়েছে, ক্রয় করা হয়েছে, তার জন্য কিন্তু টাকা দিতে হয়েছে। দৈনন্দিন আমরা শাকসবজি, মাছ তরকারি এগুলো কিনি, টাকা দিতে হয়। আবার সোনা গহনাও কিনি, তার জন্যও টাকা দিতে হয়। খরচ যেগুলো আমরা যখন বাজারে যাই তখন বলি যে শপিং এ গেছে, মার্কেটিং এ গেছে, বা কেনাকাটা করতে গেছে। এই কেনাকাটার ধরন কিন্তু বিভিন্ন রকমের। এই কেনাকাটাগুলো যেগুলো ক্রয় করা হয়, সেই কেনাকাটাগুলো কোনোটা হয় সম্পদ, কোনোটা হয় খরচ। অনেকেই করে কি, রূপ দেখে যে বিল্ডিং ক্রয় করা হলো, সম্পদ, হ্যাঁ সম্পদ, কিন্তু এই কলম কেনা হলো খরচ, হ্যাঁ হতে পারে খরচ। কিন্তু এই যে খরচ আর এই সম্পদ, এটার ব্যাপারে স্বচ্ছ ধারণা পেতে গেলে ওই যে হিসাব কাল শব্দটি যেটা আলোচনা করেছি, পিরিয়ডিসিটি কনসেপ্ট যেটা আলোচনা করেছি, এইটা মাথায় থাকা লাগবে। একই জিনিস একজনের কাছে হতে পারে সম্পদ, আরেকজনের কাছে হতে পারে খরচ। একই জিনিস হতে পারে এখন সম্পদ, একটু পরে খরচ। পিরিয়ডিসিটি কনসেপ্ট যদি মাথায় থাকে, হিসাব কালের ধারণা যদি মাথায় থাকে, তাহলে তোমাদের জন্য এই সম্পদ এবং খরচ বিষয়টি বোঝা সহজ হবে। তোমাদের সামনে এখন অনেক ট্রানজাকশন থাকবে, লেনদেন থাকবে, তোমরা যা প্র্যাকটিস করা হয়তো কেউ কেউ শুরু করেছ। তবে এই শুরু করার আগে আমি বলবো তোমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে। প্রথম আজকে আমি একটু চেষ্টা করব দেওয়ার জন্য। প্রথম হচ্ছে যে সম্পদ আপাত দৃষ্টিতে তোমরা প্রাথমিক অবস্থায় ধরে নিবা যে এটা একটু দীর্ঘস্থায়ী, অনেক দিন ধরে টিকবে, এটা সম্পদ। তবে সর্বক্ষেত্রে না। যেমন আমি বললাম যে আসবাবপত্র, ফার্নিচার, কম্পিউটার এগুলো কেনা হলো, একটা কম্পিউটারের দোকান, কম্পিউটার মনে করে কেনা হলো। আমাদের বাসায় কম্পিউটার আছে, ডিপার্টমেন্টের কম্পিউটার আছে, তোমাদের নিজেদের কম্পিউটার আছে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করছে তার কম্পিউটার আছে, এগুলো সব সম্পদ। কিন্তু কম্পিউটারের দোকান যে কম্পিউটারের ব্যবসা করছে, কম্পিউটার নিয়ে আসছে বিক্রি করছে, নিয়ে আসছে বিক্রি করছে, ওর জন্য কিন্তু এটা সম্পদ না। ও যখন কম্পিউটার ক্রয় করবে, একটা দোকান ব্যবসা কম্পিউটার ব্যবসা করে, ও যখন কম্পিউটার ক্রয় করবে, ওর জন্য কিন্তু সম্পদ ওটি না, কারণ ও কিনে নিয়ে আসছে আবার বিক্রি করার জন্য। কিন্তু আমি যখন ক্রয় করব, ব্যবহার করছি, তখন ওটি সম্পদ হবে। তুমি যখন ক্রয় করছো, ব্যবহার করছো, এটি তখন সম্পদ হবে। তার মানে বিষয়টা হলো এরকম, ওই যে হিসাবকাল, মূল বিষয় হচ্ছে এই যে জিনিস কিনছি, কলমটা কিনেছি আমি, কম্পিউটার কিনছি, ফ্যান কিনছি, বিল্ডিং কিনছি, এর বিনিময়ে টাকা দিচ্ছি আমরা। টাকা দিলে এর বিনিময়ে যেটা আমি পাচ্ছি, ওইখান থেকে আমরা কিছু সুবিধা পাচ্ছি। কলম কিনছি, কলম যে আমি লিখছি, এটা আমার সুবিধা। কম্পিউটার কিনছি, কম্পিউটার বিভিন্ন কাজ করছি, এটা আমার সুবিধা। এই যে বেনিফিটটা পাচ্ছি, এই সুবিধাটা পাচ্ছি, সেবাটা পাচ্ছি, এই সেবাটা কতদিন ধরে পাচ্ছি। এই সেবা যদি হিসাব কালের লাস্ট পিরিয়ড, অ্যাকাউন্টিং ডেট, হিসাব তারিখ যেটা বলা হয়, অ্যাকাউন্টিং ডেট, হিসাব কাল যেটা আমি বলেছি পিরিয়ডিসিটি কনসেপ্টে, যে একটা নির্দিষ্ট সময়, তাহলে নির্দিষ্ট সময় যখন শুরু আর শেষ আছে, তাহলে আমরা ধরে নিই যে 1/1/2019 এটা যদি শুরু হয়, আর এখান থেকে যদি 31/12/2019 এটা যদি শেষ হয়, এটা হিসাবকাল মনে করো। এই হিসাবকালের এটা শুরু আর এটা শেষ, 1 বছর হিসাবকাল। এটা যদি হয়, তাহলে 31/12/2019 এটা শেষ তারিখ, এটা হিসাবের তারিখ, এটা হচ্ছে শুরুর তারিখ, শেষ তারিখ আর শুরুর তারিখ। এই যে 31/12/2019 কোন একটা বিষয় আমরা নিলাম, টাকা প্রদান করলাম, তার বিনিময়ে সেই জিনিসটা নিলাম, সেটা নিয়ে সেখান থেকে যে বেনিফিটটা পাচ্ছি, এই বেনিফিটটা একটা সময় শেষ হয়ে যায়। কিন্তু এই বেনিফিটটা যদি 31/12/2019 তারিখের আগেই শেষ হয়ে যায়, তখন ওটা কিন্তু সম্পদ না। অর্থাৎ টাকা প্রদান থেকে যে প্রাপ্ত সুবিধা আমরা পাচ্ছি, এই প্রাপ্ত সুবিধাটা যদি একটা হিসাবকালের মধ্যে শেষ হয়ে যায়, তখন হয়ে যাবে সেটা খরচ। কিন্তু টাকা প্রদান থেকে প্রাপ্ত সুবিধা যদি আমরা একটা হিসাবকালে ক্রস করে যাই, তখন সেটা হয়ে যাবে সম্পদ। এটা হলো মূল কনসেপ্ট। একটা হিসাবকালকে সাধারণত 1 বছর ধরা হয়, তাই যেগুলো একটু দীর্ঘস্থায়ী হয়, ব্যবসায় কেনা হয়েছে একটু দীর্ঘস্থায়ী, 2 বছর, 5 বছর, 10 বছর যাবে, এই ধরনের বিষয়গুলোকে ধরে নেওয়া হয় যেটি সম্পদ। কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে
হিসাব কাল ক্রস করে যাবে সেখান থেকে যে সুবিধাটা কারবার প্রতিষ্ঠান পাচ্ছে সেই প্রাপ্ত সুবিধাটি কন্টিনিউ করবে, প্রাপ্ত সুবিধাটি। কিন্তু প্রাপ্ত সুবিধাটি কন্টিনিউ না করে এই হিসাব কালের আগে শেষ হয়ে যায়, তখন কিন্তু সেটি আর সম্পদ না। এই কলম কেনা হয়েছে 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 দিন যেতে পারে, ব্যবহারের উপর ডিপেন্ড করবে। এখন কলম কেনা হয়েছে 31/12/2019 তারিখের আগে যদি ক্রয় করা হয়, তখন কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। যেগুলো ব্যবহার হবে সেগুলো 31/12/2019 তারিখের আগে খরচ করে শেষ হয়ে যাবে, সেগুলো হয়ে যাবে খরচ, আর যেগুলো থেকে যাবে অবশিষ্ট সেগুলো হয়ে যাবে সম্পদ। তার মানে মূল বিষয়টা হচ্ছে একটা হিসাব কালের মধ্যে যদি প্রাপ্ত সুবিধা শেষ হয়ে যায় তখন সেটা খরচ, একটা হিসাব কাল ক্রস করে যদি যায় সেখান থেকে প্রাপ্ত সুবিধা, মানে যে টাকা ব্যয় করেছি, যেটা ব্যয় করে কিনেছি, আমি ক্রয় করেছি, সেটা থেকে প্রাপ্ত সুবিধা যদি একটা হিসাব কালের মধ্যে শেষ হয়ে যায় খরচ, আর একটা হিসাব কাল ক্রস করে যায় প্রাপ্ত সুবিধা, অর্থাৎ সুবিধাটা কন্টিনিউ করে, তখন সেটা হয়ে যাবে সম্পদ। তো সেই হিসাবে কম্পিউটার তো বেশিরভাগ মানুষ ক্রয় করে ব্যবহার করার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় করে ব্যবহার করবার জন্য। কম্পিউটার দোকান আর কয়টি আছে? বেশিরভাগ তো অন্য প্রতিষ্ঠান, অন্য ব্যবসা প্রতিষ্ঠান মানুষ ব্যক্তিগত প্রয়োজন, অফিসিয়াল প্রয়োজন ব্যবহার করছে। ফলে যেগুলো জিনিস সাধারণত দীর্ঘমেয়াদী এগুলো সম্পদের তালিকায় নেওয়া হয়, আর যেগুলো স্বল্পমেয়াদী সেগুলোকে সাধারণত সম্পদের তালিকায় নেওয়া হয়। তাহলে সংক্ষেপে আমরা এটুকু বুঝলাম, সম্পদ এবং খরচ। আর এই জাতীয় যেগুলা কলমের কথা বললাম, একটা হিসাবকাল শেষ হওয়ার পরে দেখা যায় যে আংশিক খরচ, আংশিক সম্পদ, এগুলো নিয়ে আলোচনা করার পরে, তাহলে মূল বিষয়টা হচ্ছে হিসাব কালের সাথে সম্পর্কিত সম্পদ আর খরচ। উত্তোলন আর মূলধন এই দুটো একটা আরেকটার সাথে সম্পর্কিত। মূলধন হচ্ছে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কেবল শুরু হচ্ছে এরকম স্টার্টিং যদি হয়, তাহলে পরে যে সম্পদ বা যে বিষয়গুলো, যে টাকা পয়সা বা যে সম্পদ বা যে জিনিসগুলো নিয়ে মালিক তার ব্যবসা শুরু করছে, এই শুরুতে সেটাই তার মূলধন। কিন্তু যদি রানিং ব্যবসা প্রতিষ্ঠান হয়, ব্যবসা চলছে রানিং, এরকম ব্যবসা প্রতিষ্ঠান যদি হয়, তাহলে আবার সে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল সম্পদের মূল্য থেকে টোটাল লায়াবিলিটি বিয়োগ করলে যেটি থাকবে, আউটসাইড লায়াবিলিটি যদি বিয়োগ করলে, মানে বাইরের মালিক ছাড়া অন্য পক্ষ, এই নর্মালি দায় বলতে যেটি বোঝায় মালিক পক্ষ ছাড়া অন্য পক্ষকে বোঝায়। তো মোট সম্পদ থেকে মোট দায়ের পরিমাণ বিয়োগ করলে যেটি থাকবে সেটি হবে মূলধন রানিং ব্যবসার ক্ষেত্রে। আর চালু ব্যবসা কেবল শুরু হচ্ছে এরকম ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে সম্পদগুলো নিয়ে মালিক ব্যবসা শুরু করে সেটি হচ্ছে মূলধন। উত্তোলন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ বা অর্থের মূল্যে কোনো জিনিস মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে ব্যবহার করে, অর্থাৎ কারবারের প্রয়োজন থেকে নিয়ে অন্য কথা নিয়ে চলে গেল মালিক, তখন সেটা হয়ে যাবে উত্তোলন। অর্থাৎ মূলধন কারবারে নিয়ে আসবে কোনো অর্থ বা অর্থের মূল্য সমমূল্যে কোনো জিনিস, আর উত্তোলন হচ্ছে কারবার থেকে সম্পদ বা সম্পদের অর্থের মূল্যে কোনো জিনিস কারবার থেকে নিয়ে চলে যাবে বাড়িতে বা পারিবারিক প্রয়োজনে বা অন্য কোনোখানে, কারবারে রাখবে না, তখন সেটা হয়ে যাবে উত্তোলন। দায় হলো, এই দায় বলতে মালিক ছাড়া অন্য কোনো পক্ষের কাছে দায়, অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের কাছ থেকে মালিক যেটা পাবে সেটা হচ্ছে মূলধন, আর মালিক ছাড়া অন্য কোনো পক্ষ যদি কারবারের কাছ থেকে কিছু পাই সেটা হচ্ছে দায় সংক্ষেপে। আর হচ্ছে আয় হলো কারবার প্রতিষ্ঠান যে কাজ করে মুনাফার জন্য গঠিত, সেই কাজ করে নিয়মিতভাবে যেখান থেকে অর্থ পায় সেটি হচ্ছে আয়। এই আয় হওয়ার ক্ষেত্রে সম্পদ বিক্রি করা যাবে না, কারবারের সম্পদ বিক্রি করে দিল, সেটি আয়ের তালিকায় নিয়ে আসা যাবে না, সেটি সম্পদ বিক্রি হবে। আবার ঋণ নেওয়া যাবে না, কারোর কাছ থেকে ঋণ নিলাম, টাকা আসলো, এটি আয় হবে না। কারবার স্বাভাবিক কার্যক্রমের দ্বারা যে কার্যক্রম করে মুনাফার জন্য উদ্দেশ্যে গঠিত, সেই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে যে নিয়মিত যে উৎস থেকে অর্থ প্রাপ্তি ঘটে সেটি হবে আয়। এই মোটামুটি সংক্ষেপ, এ নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, আমরা আমাদের ক্লাস পরে আরো নেওয়া যাবে, পরে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। এইগুলো বোঝার পরে জাবেদায় প্রবেশ করা কিছুটা সম্ভব। এরপরে ডেবিট ক্রেডিট নির্ণয়, জাবেদার নির্ণয় যে নিয়ম কানুনগুলো বিষয়গুলো আছে নিশ্চয়ই কিছু আলোচনা হয়েছে, আমরা সেখানে খুব একটা প্রবেশ করতে পারলাম না আজকে। আশা করছি সামনে যে ক্লাসটি আমরা নিব সেখানে যদিও এর কন্টিনিউ করবে, জাবেদার উপর অনেক ক্লাস হবে, আমরা এই ক্লাসের পরে আমরা আবারও এই বিষয়গুলো, যেহেতু এগুলো বিস্তারিত সম্ভব হয়নি আলোচনা, সম্পদ খরচ
মূলধন, দায়, আয় এগুলো নিয়ে বিস্তারিত আরো আলোচনা করা দরকার। যে বিষয়গুলো আলোচনা করলে আমাদের সামনে এই বিষয়গুলো স্বচ্ছ ধারণা তৈরি হবে, এবং স্বচ্ছ ধারণা তৈরি হলেই জাবেদার যে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ম আছে, অর্থাৎ জাবেদা করার যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা আমাদের জন্য সহজেই বোধগম্য হবে। নতুবা মুখস্থ বিদ্যার মতো হবে, পরীক্ষায় ভালো ফল করার মতো পড়াশোনা করা হবে, পরীক্ষায় ভালো ফল হবে, অনেক ভালো রেজাল্ট হবে, এমনও হতে পারে তোমরা ভালো জায়গায় চাকরি বাকরিও করবা, ভালো কর্মসংস্থানে প্রবেশ করবা, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা কোনোদিনই তৈরি হবে না। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খুব স্বচ্ছ ধারণা থাকা দরকার, এবং তারপরেই আমাদের জাবেদা যদি প্রবেশ করি, জাবেদা যদি আমরা করি, তাহলে পরে আমরা এই বিষয়ে ভালো করতে পারবো। তো আশা করছি তোমরা বাসায় ভালো আছো, বই পুস্তক কিনে নিয়ে এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করো, তাহলে দেখবা যে আস্তে আস্তে এটার উপর দখল হবে। আর আমরা সবাই দোয়া করি যাতে করে আমাদের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের উন্নতি ঘটে, আমরা তোমাদেরকে সাথে নিয়ে ক্লাসে উপস্থিত হতে পারি, এবং ক্লাসে উপস্থিত হলে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হলে পরে সেই ক্লাস থেকে আমাদের যেরকম ভালো লাগে তোমরাও উপকৃত হবে বেশি, অনেক বেশি। কারণ একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকলে পরে 10 জন মনোযোগী হয়, 90 জন অমনোযোগী হয়। সেখানে যদি আমরা তাদেরকে প্রশ্ন উত্তরের একটা পর্ব রাখতে পারি, এবং আমি তো ক্লাসে 5 মিনিট 10 মিনিট পড়ানোর পরে কি পড়ালাম তাদের কাছে রিকভারি নিয়ে, ফিডব্যাক নিয়ে তারপরে আমি পরবর্তীতে আগাই। তা না হলে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকলে পরে সব ক্লাস শেষ, পড়াশোনা শেষ, কিন্তু বলতে পারে না, ভালো নম্বর পেয়ে যাচ্ছে কিন্তু বিষয়গুলো সম্পর্কে ধারণা নাই। ফলে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটু পড়াশোনা করো, আর পরবর্তীতে ক্লাস আমি আসব, এবং যদি খুব দ্রুত যদি আমাদের সামনাসামনি ক্লাসের সুযোগ হয় তাহলে সেখানে আরো ভালো করে পড়াশোনা করা হবে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।